কোনো উত্তরাধিকার সূত্রে নয়, ক্ষমতার রাজনীতিতে শূন্য থেকে তারা উঠে এসেছেন শীর্ষে। মৃত্যু ভয় উপেক্ষা করে নিজেকে উজাড় করে দিয়েছেন দেশ ও দলের স্বার্থে। যোগ্যতা ছিল দেশের প্রধানমন্ত্রী হওয়ার, ছিল তুমুল জনপ্রিয়তাও, তবু শেষ পর্যন্ত সর্বোচ্চ রাজনৈতিক পদে বসা হয়নি তাদের। স্বাধীনতার পর বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে জনপ্রিয় তরুণ নেতাদের একজন ছিলেন তোফায়েল আহমেদ। ছাত্রলীগের সভাপতি হিসাবে ৬ দফা আন্দোলন, গণ অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধের শুরুতে তার ভূমিকা তাকে জাতীয় রাজনীতির প্রথম সারিতে নিয়ে আসে। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী হিসাবে স্বাধীনতার পর আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বের অন্যতম দাবিদার বলেও বিবেচিত হতেন তিনি। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করতেন বঙ্গবন্ধু পরবর্তী আওয়ামী লীগের নেতৃত্বে একদিন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তোফায়েল আহমেদ। কিন্তু ১৯৭৫ সালে শেখ মুজিব নিহত হবার পর বদলে যায় রাজনৈতিক সমীকরণ। রাজনৈতিক পট পরিবর্তন এবং আওয়ামী লীগের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বে পাল্টে যায় সবকিছু। এমনকি শেখ হাসিনা শেখ মুজিবকে হত্যার পেছনে তার পরোক্ষ দায় ছিল বলে অভিযোগ করেছেন অনেকবার। তাই শেখ হাসিনার সঙ্গে ধীরে ধীরে তার দূরত্ব তৈরি হয়। দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার সংসদ সদস্য, মন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেও দলের সর্বোচ্চ নেতৃত্বের কেন্দ্রে আর পৌঁছাতে পারেননি তিনি। সমর্থকদের মতে সময় আর রাজনৈতিক বাস্তবতা তার পথ আটকে দিয়েছিল। আবার অনেকের মতে দেশ জুড়ে জনপ্রিয়তা থাকলেও দলীয় ক্ষমতার লড়াইয়ে তিনি কখনোই ভূমিকা রাখতে পারেননি। বাংলাদেশের সংবিধান প্রণয়নের অন্যতম প্রধান ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজ্ঞ এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ডক্টর কামাল হোসেনের রাজনৈতিক পরিচয় অনেক বিস্তৃত। স্বাধীনতার পর আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক হিসাবে আবির্ভূত হন তিনি। বঙ্গবন্ধু হত্যার পর দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার সময়ও তিনি ছিলেন জাতীয় রাজনীতির একটি গ্রহণযোগ্য মুখ। ৯০ দশকে আওয়ামী লীগ যখন ক্ষমতার জন্য সংগ্রাম করছে, তখনও অনেকের ধারণা ছিল দলের শীর্ষ নেতৃত্বে বড় কোনো পরিবর্তন এলে প্রধানমন্ত্রী পদে বিবেচিত হতে পারেন ডক্টর কামাল হোসেন। কিন্তু শেখ হাসিনার নেতৃত্ব প্রতিষ্ঠিত হবার পর সেই সম্ভাবনা ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায়। পরবর্তী সময়ে আওয়ামী লীগ থেকে বেরিয়ে নিজস্ব রাজনৈতিক ধারা তৈরির চেষ্টা করলেও কোনোভাবেই জাতীয় নির্বাচনে সাফল্য পাননি। ফলে রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় গ্রহণযোগ্যতা থাকলেও ক্ষমতার রাজনীতির কেন্দ্রবিন্দুতে আর পৌঁছানো হয়নি তার। বিএনপির রাজনীতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবস্থান অনেকটা ব্যতিক্রমী। তিনি দলের প্রতিষ্ঠাতা সদস্যদের কেউ নন, জিয়া পরিবারের সদস্যও নন। তবু দীর্ঘ সময় ধরে বিএনপির সবচেয়ে গ্রহণযোগ্য এবং পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। মহাসচিব হিসেবে কঠিন সময়ে দলকে নেতৃত্ব দিয়েছেন, আন্দোলন সংগ্রামে সামনের সারিতে থেকেছেন এবং রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনার জবাব দিয়েছেন ধারাবাহিকভাবে। ৫ আগস্টের আগে অনেকে ধারণা করছিলেন তারেক রহমান দেশে ফিরতে না পারলে এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি না হলে মির্জা ফখরুলের কাঁধেই যাবে বিএনপি নেতৃত্ব। তাই কেউ কেউ বলে থাকেন, যদি বাংলাদেশের রাজনীতিতে পরিবার ভিত্তিক নেতৃত্বের প্রভাব কম থাকত, তাহলে একসময় প্রধানমন্ত্রী পদের অন্যতম দাবিদার হতে পারতেন মির্জা ফখরুল। কিন্তু বিএনপির নেতৃত্ব কাঠামোতে তারেক রহমানের অবস্থান প্রশ্নাতীত হওয়ায় সেই সম্ভাবনা কখনোই বাস্তবে রূপ নেয়নি। তোফায়েল আহমেদ, ডক্টর কামাল হোসেন কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইতিহাসে তারা স্মরণীয় হয়ে আছেন কিংবদন্তি হিসেবে। নামের পাশে প্রধানমন্ত্রী পরিচয় যুক্ত না হলেও ইতিহাসের জমিনে উজ্জ্বল হয়ে আছে তাদের স্বাক্ষর।